বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন শুরু করতে চলতেছি আমাদের অন্যতম ভয়ের অধ্যায়, যেটা আমরা বলছি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। ঠিক আছে। তো এই অধ্যায়টা যদিও ভয় লাগে, বাট কথা হচ্ছে যে এখান থেকে খুব বেশি কঠিন কিছু আসে না। আমরা জাস্ট জায়গাগুলো ধরতে পারি না, যার কারণে আমরা জৈব রসায়নটা পারি না পড়তে ঠিকভাবে, রিভিশনও ঠিকভাবে আমাদের হয় না। ওকে, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমরা নিচে যাব ডিরেক্টলি। যাওয়ার পর এখানে অনেক কথা লেখা আছে। আমরা এখান থেকে হাইয়েস্ট কোনটা পড়বো? আমরা পড়বো হচ্ছে যে আমাদের যে জৈব যৌগ এবং অজৈব যৌগ এর নামকরণ করছে কি বিজ্ঞানী বার্জেলিয়াস। ওকে, এই যে জৈব যৌগ এবং অজৈব যৌগ। ওকে, এরপর আমাদের হচ্ছে বার্জেলিয়াসের মতবাদের নাম হচ্ছে প্রাণশক্তি মতবাদ, যেটাকে ভুল প্রমাণ করেন আমাদের বিজ্ঞানী উহলার। কি বিজ্ঞানী উহলার? তো এই বিজ্ঞানী উলার ইনি হচ্ছে কি করছে, আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে লেড সায়ানাইড এই দুটা একসাথে মিশ্রিত করছে। করার পর অ্যামোনিয়াম সায়ানাইড যখন তৈরি হয়েছে, সেটার পুনর্বিন্যাসকৃত রূপ হচ্ছে আমাদের ইউরিয়া। তো এটার মাধ্যমে আমাদের কি জৈব যৌগ প্রস্তুতি শুরু হলো। যে আমরা আগে জানতাম যে জৈব যৌগ তৈরি হতো না, বাট দেখা গেছে যেটা ল্যাবরেটরিতেও আমরা জৈব যৌগ তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে এতটুকু লাগবে। আর লাগবে হচ্ছে যে ফ্রেডরিক উলারকে আমরা কি বলি, জৈব রসায়নের জনক। শেষ। এরপর আসো, জৈব যৌগের অনেকগুলো প্রাচুর্যতা আছে, মোটা হচ্ছে তিনটা। তার মানে কি এখানে তিনটা অপশন আছে, আমি 4 নম্বর অপশন বানাই দেবো। ঠিক আছে, তাহলে তিনটা অপশন কি কি? একটা হচ্ছে ক্যাটিনেশন, একটা হচ্ছে সমানতা, একটা হচ্ছে পলিমারকরণ। আর একটা অন্য একটা অপশন দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন আসক্তি, এগুলা দিয়ে দিলাম, তাই না? ওকে, তাহলে এখানে তিনটা অপশনের করা যাবে। ওকে, নিচে আসি আমরা। এখানে অনেক কথাবার্তা আছে, এখান থেকে আসার মতো তেমন কিছু নাই। আচ্ছা, তারপর আমাদেরকে এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এই জায়গাটা আমাদেরকে ফুলারিন সম্পর্কে বলা আছে। ফুলারিন কি? ফুলারিন হচ্ছে 30 থেকে 70টা কার্বনের একটা সমযোজী বন্ধন, যেখানে হচ্ছে C60, মানে যেটা হচ্ছে নাম আমাদের, সেটা হচ্ছে ফুলারিন, বা এটাকে আমরা বলি বাকি বল। কি বলি? ফুলারিন বা বাকি বল বলি। এটার আকৃতি কেমন? এটা হচ্ছে ভূগোলীয় আকৃতির গম্বুজ। এবং এখানে আমাদের সংকরায়ন কিরকম? SP2। এবং আমাদের এখানে আণবিক ভর কত? 720। ঠিক আছে, তাহলে আমি কতগুলা এমসিকিউ বললাম, তাই না? আর লাস্টে হচ্ছে এটা ফুটবলের মতো অনেকটা দেখতে। ঠিক আছে, তাহলে যতগুলো আমি গোল দাগ দিছি সবগুলোই হচ্ছে এমসিকিউর অপশন। এবং হাইয়েস্ট লেভেলের যদি কঠিন কোশ্চেন করে, তাহলে এই 4টা অপশন তুলে দেবে। ঠিক আছে, এই 4টা অপশন তুলে দেবে। এখানে 32-এর জায়গায় 30 দিয়ে দিল, তাই কিনা? তাহলে এখান থেকে এরকম কোশ্চেন হবে। এরপর নিচে আসি, আমাদের এখান থেকে আমি যে যে জায়গাগুলো গোল দাগ দেবো সেই জায়গায় কোশ্চেন আছে। ঠিক আছে, তাহলে কার্বন কার্বন বন্ধন শক্তির মান 347 কিলোজুল পার মোল। তারপর নিচে আসি, এটার ঋণাত্মক মান হচ্ছে 2.5। হ্যাঁ, যেটা কিসের কিসের গড় মান? আমাদের লিথিয়াম আর হচ্ছে ফ্লোরিনের গড় মানের সমান। ঠিক আছে, এবং আমাদের এই লাইনটা একটু পারলে মুখস্থের মতো করতে হবে, যে সবচেয়ে কার্যকরী সত্য কি? যে কার্বন এর ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। হ্যাঁ, কতটুকু ব্যাসার্ধ? এটা হচ্ছে 0.077 ন্যানোমিটার। ওকে, তাহলে এখান থেকে এই কয়টা কোশ্চেন। ওকে, আচ্ছা, নিচে আমরা আসি। এরপর এখানে আমাদের হচ্ছে পলিথিন বানানোর মেকানিজম দিচ্ছে, আমাদের শুধু মনে রাখতে হবে পলিথিনের প্রভাবক হচ্ছে অক্সিজেন এবং তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। শেষ, আর কিছু লাগবে না। তারপর নিচে আসি, এই চারটা থেকে সত্য মিথ্যা আসতে পারে যদি খুব হাই লেভেলের কঠিন পড়ে। কি কি সত্য মিথ্যা? ভাইয়া দেখেন, এখানে এটা হচ্ছে সমযোজী যৌগ কিরকম? জৈব যৌগ। এটা কি? অজৈব যৌগ। তারপর এটা হচ্ছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, আর এগুলো হচ্ছে উচ্চ গলনাঙ্ক। যেমন আমাদের এখানে দুটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিডের গলনাঙ্ক হচ্ছে 121, আর মিথানলের হচ্ছে 65। তাহলে আমাকে দুটাই মুখস্থ করতে হচ্ছে। আর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এখান থেকে এই কোশ্চেন গুলা আসে। এরপর আসো, আমাদের এখানে আরেকটা কোশ্চেন আসে, বলবে যে নিচের কোনটি পোলার দ্রাবক বা পোলার যৌগ নয়, কোনটি নন পোলার যৌগ। ঠিক আছে, তো যারা হচ্ছে পোলার দ্রাবকে অদ্রবণীয় তারা হচ্ছে আমাদের জৈব যৌগ, আর যারা দ্রবণীয় তারা হচ্ছে অজৈব যৌগ। ঠিক আছে, এতটুকুই, আর কিছু না। আর হচ্ছে উদাহরণটা যে চিনি আর অ্যালকোহল, এই দুটোই হচ্ছে আমাদের, যদিও এরা জৈব যৌগ, বাট পানিতে দ্রবণীয় হয়। ওকে, তাহলে কোশ্চেন আসবে যে জৈব যৌগ হওয়ার পরেও পানিতে দ্রবণীয় নিচের কোনটি? শেষ। তারপর হচ্ছে যখন জৈব যৌগ দহন হয় তখন কি কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড এবং পানি। এতটুকুই, শেষ। আর এগুলো রিডিং, জাস্ট রিডিং, এর বেশি কিছু না। আমাদের এখানে যে সংখ্যাটা লাগবে, যে জৈব যৌগের সংখ্যা হচ্ছে 80 লক্ষের মতো। কত? 80 লক্ষের মতো। শেষ। আচ্ছা, আর এখানকার আমাদের অজৈব যৌগ কত? 1 লক্ষেরও কম, মানে যেটা 90,000 বলা যায়। ঠিক আছে, এবং লাস্টের পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে জৈব যৌগের বিক্রিয়ার কৌশল কিরকম? জটিল এবং মন্থর। আর অজৈব যৌগের বিক্রিয়া হচ্ছে খুবই দ্রুত প্রকৃতির। হ্যাঁ, এবং এটা কি প্রকৃতির? আয়নিক। ঠিক আছে, তাহলে এখান থেকে এতটুকু কোশ্চেন। আসো আমরা নিচে চলে আসি, অনেক কিছু বলা আছে এখান থেকে। আমাদের বেসিক্যালি মানে ভার্সিটিতে এই জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। ভার্সিটিতে আমাদের এই চিত্রটা তুলে দিয়ে বলে এটা কিসের চিত্র? ফেনল। তো আমাদের এখন যেহেতু ভার্সিটি টার্গেট না, আমাদের এখন মেডিকেল বা ডেন্টাল, তাহলে আমাদের এখানে কি কি লাগবে আমি সেগুলো বলতেছি। এখানে হেটেরোসাইকেল যৌগ বা বিষমচাকী যৌগে আমাদের কোন কোনগুলো থাকে? এটা থাকে সালফার থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, এই পরমাণুগুলা যুক্ত থাকে। যেমন ইথিলিন অক্সাইড, ফিউরান, থায়োফিল, পাইরল এবং পিরিডিন। এরা তাহলে কি ধরনের যৌগ? এরা হচ্ছে হেটেরোসাইক্লিক যৌগ। কি যৌগ? হেটেরোসাইক্লিক যৌগ এইগুলা। তাহলে কোশ্চেন আসবে, নিচের কোনটি হেটেরোসাইক্লিক যৌগ নয়?
তখন এখানে দিয়ে দিবে হচ্ছে ন্যাপথালিন, তারপর বেনজিন দিয়ে দিবে, তাই না? তাহলে এখান থেকে এই ধরনের কোশ্চেন হবে। ওকে, আচ্ছা। তারপর আমরা এতক্ষণ ধরে যা বকবক করছি সেটা আসলে এই যে এই চার্টটাতে আছে। হ্যাঁ, বলবে যে নিচের কোনটি অসম্পৃক্ত যৌগ, ইথিলিন। নিচের কোনটি অ্যালিসাইক্লিক যৌগ, সাইক্লোপ্রোপিন। নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, বেনজিন। ঠিক আছে, এইভাবে জাস্ট এটুকু রিডিং করে নিতে হবে। ছক যেখানে সেখানে স্যার ম্যাডামদের চোখ বেশি যায়। ঠিক আছে, এই জন্য আমাদেরকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। ওকে, আচ্ছা, নিচে আসি। এখন এখানে অনেক কিছু আছে, অনেক কথা আছে, আমাদের এত কিছু লাগবে না। আমাদের যে লক্ষ্য রাখতে হবে যে প্রতিটা জিনিসের মধ্যে একটা করে কথা আছে, যদিও এটা স্যার ম্যাডামদের চোখে পড়ে না। যেরকম এই যে মিথেন অণুতে 4টা সমযোজী বন্ধন আছে, ইথেনে কয়টা আছে? ইথেনে হচ্ছে আমাদের মোট সমযোজী বন্ধন আছে মেবি 7টা। দেখি চেক করি, এই যে 7টি সমযোজী বন্ধন আছে। ঠিক আছে, আর বাকিগুলো এইভাবে জাস্ট একটা করে লাইন যেগুলো দেওয়া আছে সেটুকু করবো, যে এই যে মিথাইল অ্যালকোহলে কয়টা আছে? 5টা সমযোজী বন্ধন। শেষ, আমার আর কিছু লাগবে না এখানে পড়ার। এখন কথা হচ্ছে এই যে মতবাদটা, এখান থেকে আসে সত্য মিথ্যার কোশ্চেন। কি আছে? সত্য মিথ্যার কোশ্চেন। কিরকম? লাইক এখানে হচ্ছে বলবে যে নিচের অরবিটাল গঠনের জন্য কোনটি প্রয়োজনীয় শর্ত নয়, শর্ত নয়। তখন এখানে দিবে যে এটা অর্ধপূর্ণ হতে হয়, তারপর দিবে শক্তির অনুরূপ, তারপর সঠিক অক্ষ বরাবর অতিক্রমণ, হ্যাঁ, তারপর দিবে ঘূর্ণন একইমুখী, বাট এখানে কি দেওয়া আছে? বিপরীতমুখী। তাহলে এখান থেকে 4 অপশনের সত্য মিথ্যা আসতে পারে। ওকে, ক্লিয়ার কিনা? আসে, নিচে যাই আমরা। তারপর এখানে পাই বন্ধনে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকেও সত্য মিথ্যা কোশ্চেন আসে। ঠিক আছে, যে পাই বন্ধন কিভাবে গঠিত হয়? এটা হচ্ছে সমান্তরাল অক্ষ বরাবর দুটা পি অরবিটাল তৈরি করে, তাই কিনা? তো পাই বন্ধন এক প্রকারের কি সমযোজী বন্ধন, তাই না? এটুকুই, এখান থেকে এই কটা কোশ্চেন। ওকে, তারপর এই চারটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে আসবে সত্য মিথ্যা, ট্রু বা ফলস। হ্যাঁ, কি হবে? বলবে যে এটা হচ্ছে সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয় কোনটি, তখন এখান থেকে 3টা তুলে দিয়ে এখান থেকে একটা তুলে দেবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সত্য মিথ্যার বক্স, এবং এটা ঠান্ডা মাথায় পড়তে হবে। ওকে, ভেরি নাইস। তারপর আমরা নিচে আসি। আমরা এত কিছু পড়বো না, কারণ এগুলো পড়লে আমাদের টাইম লস যাবে। আমরা ডিরেক্টলি এই ছকটা পড়বো, ক্লিয়ার কিনা? তাহলে এখানে একটা পার্থক্যের জিনিস, যে একজন এভারেজ স্টুডেন্ট ওই লাইন সবগুলো পড়ে তারপর এখানে আসবে। বাট ভাই, আমার তো এত টাইম নাই, আমাকে বুঝতে হবে যে আমাকে রিভাইজ দিতে হবে এবং প্রয়োজনীয় জিনিসগুলা রিভাইজ দিতে হবে। তাহলে আমি ডিরেক্টলি এখন এই ছকে চলে আসছি। এই ছক থেকে আমাদের প্রতিটা জিনিসই মোটামুটি লাগবে। এরকম যে আমরা জানি যে অ্যালকেনের ক্ষেত্রে sp3 হয়, অ্যালকিনের ক্ষেত্রে sp2 হয়, অ্যালকাইনের ক্ষেত্রে sp হয়, তাই কিনা? এবং sp3 তে এস এর বৈশিষ্ট্য 25%, sp2 তে 33.3% এবং sp তে আমাদের 50%, ঠিক কিনা? এবং এখানকার বন্ধন কোনগুলো মাস্ট? যে অ্যালকেনে হচ্ছে 109 ডিগ্রি, মানে 109.5 ডিগ্রি। আমাদের অ্যালকিনে হচ্ছে 120 ডিগ্রি, আর অ্যালকাইনে 180 ডিগ্রি। এগুলা তো অবশ্যই লাগবে। সবচেয়ে বেশি লাগবে হচ্ছে এই পার্টটা, যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত অ্যালকেনে, কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত ইথিনে বা হচ্ছে অ্যালকিনে, আর লাস্টেরটা কি আমাদের হচ্ছে অ্যালকাইনে কতটুকু। এটা হলে গেল। এবং যদি খুব হাইয়েস্ট লেভেলের কঠিন করতে চায়, তাহলে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন যে দূরত্ব সেটা দিবে। বাট আমি বলবো যে এই 3টা পড়ার আগে, গোল 3টা পড়ার আগে আমি যেগুলা হাইলাইট করলাম সেগুলা একদম মুখস্থ থাকতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, এবং এর আকৃতিগুলা আমরা জানি যে sp3 হইলে চতুস্তলকীয় হয়, sp2 হইলে সমতলীয় ত্রিকোণিক বা ত্রিভুজাকার হয়, আর যদি sp হয় তাহলে হচ্ছে সরলরেখা। এই চারটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি 1000% ইম্পর্টেন্ট দিচ্ছি। ঠিক আছে, আসেন আমরা নিচে যাই। এখানে অনেক হাবিজাবি কথা লেখা আছে, আমরা জাস্ট শুধু এটুকু মনে রাখবো যে পাশাপাশি দু সমগোত্রের মধ্যে মিথ্রিন মূলকের পার্থক্য থাকে। কোন মূলকের? মিথ্রিন মূলকের। ঠিক আছে, ওকে, আমরা এখানে এত কিছু করবো না। আচ্ছা, নিচে আসি আমরা। এই যে আমরা এইখানকার একটু লাইনটা একটু মনে রাখবো, যে যেগুলা একক বন্ধন সেগুলোর মধ্যে কয় ধরনের বিক্রিয়া ঘটে? দুইটা, একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপসারণ, যেরকম এই মূলকে। ওকে, আর দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনে আমাদের সংযোজন বিক্রিয়া ঘটে। ওকে, এই যে দ্বিবন্ধন ত্রিবন্ধনে এরকম মনে রাখলে আপাতত হচ্ছে আমাদের। ওকে, আচ্ছা। আচ্ছা, তারপর এখানে অনেক কিছু বলা আছে ভাইয়া। আমরা মোটামুটি সব পারি, বাট আমি পারি না কোনগুলো, আমি সেগুলো ধরে দিচ্ছি। আমরা পারি না হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইট মূলক। আমরা নাইট্রাইল দেখে NO2 দাগাই দিয়ে আসি, বাট নাইট্রাইল হচ্ছে CN। কথা ক্লিয়ার কিনা? তাহলে এখান থেকে এরকম কোশ্চেন আসবে যে নিচের কোনটি নাইট্রাইল মূলকের সংকেত, তখন ওখানে NO2 দেওয়া থাকবে। হ্যাঁ, বাট NO2 কিন্তু না। ঠিক আছে, ওকে, আসেন তারপর নিচে আসি। জৈব যৌগের নাম কয় ধরনের? এটুকু বলবে যে 3 পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে ডিরাইভড, একটা হচ্ছে আইপ্যাক। ঠিক আছে, আর এখান থেকে এই লাইনগুলো একটু রিডিং করবেন, এগুলো ক্লাস 8 এর পড়া। যে আমাদের ফর্মিক অ্যাসিড, এটা আসছে হচ্ছে ওই পিঁপড়ার ফর্মিকা থেকে। ইউরিনের থেকে আসছে ইউরিয়া। আর হলো আমাদের যে মিথেন থেকে যে আইথেন, এটা মানে হচ্ছে জলে, যেটা আসছে ইথেন শব্দ। ঠিক আছে, তো কোনটা থেকে কোন শব্দ আসছে এটুকু জাস্ট একটু দেখে নিলেন। ওকে, এই পিঁপড়া থেকে আসছে ফর্মিকা বা ফর্মিক অ্যাসিড, এই যেটা ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে কিরকম কোশ্চেন আসে বলে দিলাম। ভেরি নাইস, তারপর নিচে আসি আমরা। হুম, আচ্ছা, এই যে এই জিনিসটা এটাকে বলে কার্বিনল। তাহলে আমার কথা হচ্ছে মিথাইল কার্বিনল কোনটা?
এটা তো থাকবেই, তার সাথে একটা মিথানল যুক্ত হবে, CH3, তাই না? CH3 CH2OH, এটা। তাহলে এই যে আমাদের কোনটা কার্বিনল, কোনটা মিথাইল কার্বিনল, কোনটা ইথাইল কার্বিনল, জাস্ট কার্বিনল জিনিসটা মনে রাখি। এখানে কনফিউশনের কথা বলে দিই, এটা হচ্ছে কার্বিনল। আমাদের আরেকটা পরে আমাদের পড়বো, ওখানে আমরা পাবো হচ্ছে আহ আচ্ছা ওটা পরে আসি, ওখানে পড়বো, ঠিক আছে? একটা হচ্ছে কার্বিনল আর একটা হচ্ছে কার্বনিল। কার্বনিল কার্বনিল হচ্ছে আমাদের হলো এটা, এই মূলকটাকে আমরা বলি কার্বনিল, ঠিক আছে? এই মূলকটাকে, সিও মূলকটাকে আমরা বলি কার্বনিল। আর এটা দেখো কার্বিনল, দুটো কিন্তু ডিফারেন্ট। ওকে, আচ্ছা নিচে আসি আমরা। এখানে এত কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, টাইম ওয়েস্ট। ওকে, আসেন নিচে আসি। তারপর এখানে অনেক কিছু কথা বলা আছে, এগুলো আমাদের লাগবে না, টাইম ওয়েস্ট আমাদের জন্য। আমাদের এই জিনিসটা লাগবে, এবং এই জিনিসটা মনে রাখার একটু ট্রিক আমি বলে দিই। হ্যাঁ, ট্রিক বলে দিই। দেখেন, এই জায়গায় কার্বক্সিলিক মানে প্রথম দিকে যেটা থাকে সেগুলো সবগুলো দেখেন এসিড, এবং এসিডের জাতক দেখছেন? প্রথমটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর সালফোনিক অ্যাসিড, তারপর এসিডের জাতক হচ্ছে হ্যালাইড, অ্যামাইড, হ্যাঁ, তারপর সায়ানাইড। এগুলো হচ্ছে এসিডের জাতক এই পর্যন্ত, সবগুলো অ্যাসিড। এরপর দেখেন অ্যালডিহাইড আগে, তারপর কিটোন, তারপর অ্যালকোহল, ঠিক আছে? তাহলে আমাদেরকে মেইনলি এটা তো মনে রাখতেই হবে যে এসিড সবার আগে এবং সবার শেষে হচ্ছে অ্যালকেন, ঠিক আছে? এরপর কথা হচ্ছে আমাদের এখান থেকে আর কোশ্চেন আসবে, যে যদি খুব কঠিন কোশ্চেন করে আর কি, বলবে যে কিটোনের প্রিফিক্স কি? কিটোনের প্রিফিক্স হচ্ছে অক্সো, মানে এরকম, হ্যাঁ, আর সাফিক্স কি? ওন। বাট এরকম কোশ্চেন আসলে হবে না, আমরা আশা করতেছি এরকম কোশ্চেন হবে না। জাস্ট আমাদেরকে এই সক্রিয়তা সিরিজটা একটু করে রিডিং করে দিতে হবে। প্রথম দিকে এসিড গুলো আছে এটুকু মনে রাখি, কিটোনের আগে অ্যালডিহাইড আছে এটুকু মনে রাখি, আমরা বাকিটা ইনশাল্লাহ পেয়ে যাবো। ওকে, আচ্ছা নিচে যাই আমরা। আচ্ছা, এরপর কথা হচ্ছে আমাদের সমানুতা। সমানুতা কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে গাঠনিক সমানুতা, একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। এখন আমরা আসবো গাঠনিক সমানুতা। কোশ্চেন হবে গাঠনিক সমানুতা কয় প্রকার? হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে চেইন সমানুতা, একটা হচ্ছে অবস্থান সমানুতা, কার্যকরী সমানুতা, মেটামারিজম, টটোমারিজম। আচ্ছা ভাই, এখান থেকে কি কোশ্চেন হয় আসেন পরে দিচ্ছি। চেইন সমানুতা পড়া লাগবে না তেমন, অবস্থান সমানুতা এখন লাগবে না, কার্যকরী সমানুতা এইটা, এই লাইনটা লাগবে, যে অ্যালকোহল এবং ইথারের মধ্যে এবং অ্যালডিহাইড, অ্যালকিনল এবং কিটনের মধ্যে কার্যকরী মূলক সমস্ত দেখা যায়। তাহলে দেখেন এখানে কয়টা অপশন? অ্যালডিহাইড, অ্যালকিনল, কিটন, আবার এদিকে অ্যালকোহল আছে, ইথার আছে, তাহলে ভালো অপশন। এখানে আমি অন্য একটা ঢুকাই দিয়ে বলবো নিচের কোনটির মধ্যে কার্যকরী মূলক সমস্ত দেখা যায় না, ঠিক আছে? এরপর আর কি কোশ্চেন হবে? এই যে এইখানে এই কোশ্চেনটা, যে আমাদের ডাইমিথাইল ইথার, তারপর যে হলো সংকেত যেটা, সেটা হচ্ছে আণবিক সংকেত হচ্ছে C2H5OH। এটা আমাদের আমরা জানি ইথানলের সংকেত। ইথানলেরই আরেকটা সমাণু হচ্ছে আমাদের ইথার। তাহলে এই দুটা হচ্ছে কার্যকরী মূলকের সমানুতা। ক্লিয়ার কিনা? ওকে, তারপর আসি আমরা নিচে। মেটামারিজম, এখানেও কোশ্চেন কোনটা আসবে? ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিন। বলবে যে নিচের কোনটির মধ্যে আমাদের মেটামারিজম দেখা যায় না, তখন ইথার দিবে, কিটোন দিবে, সেকেন্ডারি অ্যামিন দিবে, দেওয়ার পর আরেকটা অপশন তুলে দিবে, শেষ, আমার কথা শেষ। ওকে, তারপর আসেন টোটোমারিজম। বলবে যে নিচের কোন সমানুতাকে গতিশীল কার্যকারী মূলক সমানুতা বলে? অ্যান্সার হচ্ছে টোটোমারিজম। ওকে, আচ্ছা তারপর হচ্ছে কিসের মধ্যে দেখা যায়? এগুলো হলো ওই কিটোনের মধ্যে, প্রোপানন, প্রোপিন টু অল, এদের মধ্যে কি দেখা যায়? এই যে আমাদের টোটোমারিজম দেখা যায়। ওকে, তাহলে এই উদাহরণটা আমাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই যে পার্টটা, প্রোপানন থেকে আমাদের প্রোপিন টু অল হয়, এটা হচ্ছে একটা টোটোমারিজমের উদাহরণ। ওকে, আসেন নিচে আসে যাই। তারপর এই কিটো ইনল টটোমারিজমের শর্ত, কয়টা শর্ত? অনেকগুলো শর্ত দেওয়া আছে, আমরা এখানে হ্যানা করে দিয়ে সত্য মিথ্যা করে দিতে পারি। লাইক কার্বনিল মূলক, এখানে আমাদের কার্বনিল মূলক অ্যালডিহাইড বা কিটোন যৌগে কি দেখা যায়? কিটো ইনল টটোমারিজম দেখা যায়। এবং কথা হচ্ছে এই যে কার্বনিক মূলকের সাথে যেটা যুক্ত থাকে ওটাকে আমরা বলি হচ্ছে আলফা হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে? আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হয়, এই আর কি। আচ্ছা, এরপর আমরা আসবো স্টেরিও সমানুতা। স্টেরিও অর্থ হচ্ছে ত্রিমাত্রিক বা 3D। স্টেরিও সমানুতা কয় প্রকারের হয়? একটা হলো জ্যামিতিক সমানুতা, একটা হচ্ছে আলোক সমানুতা। জ্যামিতিক সমানুতা আমাদের এই কোশ্চেন যেগুলা সব আছে সবগুলো আমরা অনুশীলনীর কোশ্চেন পড়বো। কি পড়বো? অনুশীলনীর কোশ্চেন। কেন ভাই? এখান থেকে কোশ্চেন আসেই যে নিচের কোনটির মধ্যে এই জ্যামিতিক সমানুতা দেখা যায় না। জ্যামিতিক সমানুতা দেখা যায় না। দেখেন, একটা জিনিস লক্ষ্য করেন, এই দুটা কার্বন, এই দুটা কার্বনের দুটা হাতে দুই ধরনের ভিন্ন ভিন্ন জিনিস আছে। যদি ভিন্ন ভিন্ন জিনিস থাকে তখনই সেটা হচ্ছে আমাদের এই জ্যামিতিক সমানুতা দেখাবে। আর যদি না থাকে, ধরেন এখানে এখানে হাইড্রোজেন থাকতো, তাহলে এটা কখনোই জ্যামিতিক সমানতা দেখাইতো না। তাহলে আশা করি আমার পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে, ডিরেক্টলি এখনই অনুশীলনী খুলে এই টাইপের এমসিকিউ দুই একটা সলভ করেন। দেখেন আমার যে কথাটা বলছি ওটা দিয়ে সবগুলো সলভ হয়ে যাচ্ছে। যে সেম সেম যদি মূলক থাকে একটা কার্বনে, ওটাতে কখনোই জ্যামিতিক সমানতা দেখাবে না। ক্লিয়ার কিনা? ওকে,
তারপর এই লাইনটা এমনি মনে রাখবো যে পেন টু এনে আমাদের জ্যামিতিক সমাণু সম্ভব, কটা সমাণু? দুটা। এই আর কি, আর কিছু লাগবে না। আসেন, আচ্ছা এখানেও খুব সুন্দর একটা ট্রিক দিয়ে দেই। হ্যাঁ, এই ট্রিকটা আমার লাইফ সেভিং ট্রিক। হ্যাঁ, কিরকম? দেখেন এখানে আমাদের যে সমাণুগুলা সেটা দুই ধরনের সমাণু হয়। একটাকে আমরা বলি ট্রান্স সমাণু, একটাকে বলি সিস সমাণু। ঠিক আছে? তো আমি জাস্ট একটা লাইন মনে রাখতাম। কি লাইন ভাই? এটা হচ্ছে সিসের সিসের গলনাঙ্ক, হ্যাঁ, আর হচ্ছে আর স্থিতি। এই গলনাঙ্কর স্থিতি, এই দুটা জিনিস শুধু সিসের কম, মানে বোনের ক্ষেত্রে স্থিতি আর গলনাঙ্ক কম, বাকি যা আছে সব সিসের বেশি। ঠিক আছে? এখন আমার কথাটার সাথে একটু মিলাই দেখেন যে ঠিক আছে কিনা। লাইক দেখেন, সিস সমানুর পানিতে দ্রবণীয়তা বেশি, বেশি কিনা? ভেরি গুড। তারপর আসি, উপরে আরো আছে এই যে লাইন, দেখেন সিস সমানুর সুস্থিতি কম। তারপর ট্রান্সের ক্ষেত্রে সিস সমানুর ঘনত্ব প্রাণীর দাব্যতা প্রতিসাঙ্ক বেশি হয়। ঠিক আছে? তাহলে সিসের তাহলে কি কি কম আমাদের? এই সুস্থিতি আর গলনাঙ্ক, এই দুটা কম, বাকি যা আছে সব বেশি সিসের। গুণের সবকিছু বেশি, শুধু গলনাঙ্ক আর স্থিতি কম। ঠিক আছে? এটা লাইফ সেভিং একটা ট্রিক। ওকে, নিচে আসি আমরা। ওকে, তারপর হচ্ছে আলোক সমানুর একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, এবং আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে তিনটা বৈশিষ্ট্য দেওয়া আছে, ঠিক কিনা? দেখেন, আমি হাইলাইট করব পয়েন্টগুলা। উভয় কনফিগারেশন উপরে অসমাপিত হয়, এখানে আমি সমাপিত দিয়ে দেব, সমাপতিত দিয়ে দেব, বাট এখানে দেওয়া আছে কি অসমাপিত। তারপর এখানে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, আমি দিয়ে দেবো দর্পণ প্রতিবিম্ব হয় না। তারপর হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণুর কাইরাল কেন্দ্র থাকে। এটা তো নর্মাল চেঞ্জ করে না, কারণ মানুষ বোঝে যে যে কোনো আলোক সমাণু হইতে গেলে তাকে কাইরাল কার্বন হইতে হবে, তাই না? ওকে, ভেরি গুড। এখন কথা হচ্ছে, এরকম কোশ্চেন যদি খুব হার্ড করে তাহলে বলবে যে ল্যাকটিক অ্যাসিডের সংকেত কোনটা। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত, এবং লক্ষ্য করলে এখানে দেখা যাবে যেখানে অ্যাসিডের মূলকটাও আছে, এখানে হাইড্রোক্সিল মূলকটাও আছে। ওকে, তাহলে কোশ্চেন এরকম আসতে পারে যে অ্যাসিডের মূলক এবং হাইড্রোক্সিল মূলক থাকে নিচের কোন যৌগে? অ্যান্সার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ক্লিয়ার কিনা? ওকে, আসেন আমরা নিচে যাই। ওকে, এখান থেকে আমাদের কি লাগবে ভাইয়া? ওকে, এখান থেকে আমাদের লাগবে যে হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিডের আবর্তন, আপেক্ষিক আবর্তন কোণ কত? ডি মানেই ডান, ডান মানেই পজিটিভ, ডি মানে ডান, ডান মানে পজিটিভ, তাহলে পজিটিভ 2.24। আর এল ল্যাকটিক অ্যাসিডের কি? -2.24। ওকে, আচ্ছা, ভেরি গুড। তারপর নিচে আসি আমরা। এখন হচ্ছে ধর্ম। তো এনানসিয়াম আর কাকে বলে সংজ্ঞাটা পড়তে হবে। এনানসিয়ামের অন্য তিনটা অর্থ আছে, একটা অ্যান্টিপড, অ্যান্টিমার, হ্যাঁ এনানসিওমারিজম। এই যে প্রক্রিয়াটা এটাকে বলে এনানসিওমারিজম। তাহলে আমাদের এখান থেকে আর কি লাগবে? আমি জাস্ট এই যে কিওয়ার্ড গুলা এগুলো দাগাই দিলাম। হ্যাঁ, এরপর আমরা আসি, রেসিং মিশ্রণ কাকে বলে, এটা সংজ্ঞাটা লাগবে ভাইয়া, এই সংজ্ঞাটা লাগবে। ঠিক আছে? এরপর কথা হচ্ছে আমাদের আর কি লাগবে এখানে। এই যে ডি ল্যাকটিক অ্যাসিড কোথায় বেশি থাকে? অ্যান্সার হচ্ছে মাংস বেশিতে বেশি থাকে। তারপর এল ল্যাকটিক অ্যাসিড কোথায় বেশি থাকে? টক দধিতে। ক্লিয়ার কিনা? তাহলে মাংসে থাকে কি? মাংসে থাকে ডি। ওকে, ওকে, ভেরি গুড। তারপরে আসেন, আমাদের এতক্ষণ ধরে যত সমানতা পড়ছি ওগুলা সব এই চার্টের মধ্যে দেওয়া আছে, সেই জন্য এই চার্ট একদম 5 স্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে? বলবে যে চেইন সমানতা উদাহরণ নিচের কোনটি? এটা। ওকে, নাইস। তাহলে এখান থেকে আর কি পড়তে হবে? আর পড়তে হবে হচ্ছে যে ডি গ্লুকোজ আমাদের জৈব বিপাকীয় শক্তি উৎপন্ন করে। তাহলে কোন গ্লুকোজ? ডি গ্লুকোজ। তারপর এল গ্লুকোজ কোথার মাধ্যমে মুক্ত হয়? প্রস্রাবের মাধ্যমে এল গ্লুকোজ মুক্ত হয়। আর বাকি যে লাইনটা আছে এটা একটু রিডিং করে নিন, মেইন লাইন হচ্ছে এটা। ওকে, জেনে রাখো যেখানেই সেখানে আমাদের ভালো করে পড়তে হবে। আচ্ছা, তারপর এখানে আমাদের হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু, আমি বলবো যে এগুলা অতটা ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এগুলার যেগুলা অনুশীলনীতে কোশ্চেন আছে সেগুলা, এবং এখানকার হচ্ছে এটা সংজ্ঞাটা। এরপর নিচে আসি আমরা। এরপর কথা হচ্ছে যে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের সংকেত কিন্তু এটা। আমরা যেমন একটু আগে পড়ে আসছি কি ল্যাকটিক অ্যাসিড, বাট এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। এবং টার্টারিক অ্যাসিড হচ্ছে একটা মেসো সমাণু। আমাদের এখানে কি কি মুখস্থ করতে হবে? আমাদের এখানে এই যে ম্যাথ গুলা দেওয়া আছে, আমরা চেষ্টা করবো এই ম্যাথ গুলার বা সমাণু বের করার যে অনুশীলনী কোশ্চেন গুলো আছে সেগুলা পড়তে। এগুলা পড়লে মাথাটা হুদেই নষ্ট হবে। ঠিক আছে? এই জন্য অনুশীলনী কোশ্চেনটা এখান এই টপিকের পড়তে হবে। ওকে, ক্লিয়ার কিনা? আসেন নিচে যাই। আমাদের মোটামুটি এই তো। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন, মানে আমরা আমাদের সমান্ত পার্টটা শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে আমাদের কি কি লাগবে? আমাদের নিচে আসি আমরা। এই যে একটা চার্ট দিয়ে রাখছে ভাইয়া, খুব যদি কঠিন কোশ্চেন করে তাহলে আমাদের এটা করবে। আমি এই চার্টটার এই ভিডিওটা পাওয়ার সাথে সাথেই একটা
ট্রিক ভিডিও দিয়ে দিব, যেখানে হচ্ছে এই জিনিসটা কিভাবে মনে রাখে সেটা জাস্ট 5 মিনিটের ভিডিও দেখলেই হয়ে যাবে। ওকে, সেজন্য আমি এটা আলাদা করে এখানে বুঝাচ্ছি না, আমি ওই ভিডিওটা দেওয়ার সাথে সাথে তার নিচে এই লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের আলকাতরার বিভিন্ন এখানে কথা লেখা আছে, আমাদের এখান থেকে কোশ্চেন কি আসবে, বলবে যে নিরপেক্ষ জাতীয় পদার্থ কোনগুলি, বেনজিন, টলুইন, জাইলিন, তাহলে তিনটা অপশন, ঠিক কিনা? ক্ষার জাতীয় পদার্থ কোনটা, অ্যানিলিন, পিরিডিন, থায়োফিন, তিনটা অপশন কিনা? ভেরি গুড। আর অম্ল জাতীয়, দেখো অম্ল শুধু একটাই, অম্ল হচ্ছে আমাদের ফেনল। তাহলে এইখান থেকে আমাদের 3 অপশনের কোশ্চেন আসতে পারে এই এই পার্টটা থেকে। ওকে, নাইস। তারপর আসি আমরা বেনজিন এবং টলুইনের বিভিন্ন প্রস্তুতি। ভাই আমরা এখান থেকে কি পড়বো ভাইয়া? খুবই ইজি, দেখেন আমরা হেডলাইন গুলো করতেছি। বেনজোইক অ্যাসিড থেকে সোডালাইমের মিশ্রণ থেকে আমাদের এই বেনজিন প্রস্তুত করতে পারি, কি থেকে? বেনজোইক অ্যাসিড এবং সোডালাইমের মিশ্রণ থেকে। শেষ, আমার কিছু লাগবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, সোডালাইমের সংকেতটা কি, সোডালাইমের সংকেত। তারপর ফেনল ও জিঙ্কের গুঁড়া থেকে আমরা কি তৈরি করতে পারি, বেনজিন তৈরি করতে পারি। আমাদেরকে সবসময় টার্গেটের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখেন সবগুলো এখানে বেনজিন প্রস্তুতি, তাহলে আমাদের দেখেন বেনজিন প্রস্তুতি বলবে যে যে নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে বেনজিন প্রস্তুত করা যায় না বা যায়, তাহলে আমাদের জাস্ট হেডলাইনটা লাগতেছে। কি লাগতেছে? হেডলাইনটা লাগতেছে, ঠিক আছে? হেডলাইন, জাস্ট হেডলাইন, এটা হেডলাইন যে এসিডিন থেকে তৈরি করে। এবং এখানে আমাদের লাগবে এসিডিন থেকে তৈরি করতে কতটুকু তাপমাত্রা দিতে হয় এবং এখানে কোন চূর্ণ ইউজ করে, এটা হচ্ছে ফেরাস চূর্ণ বা আয়রন, ঠিক আছে? ওকে। তারপর গিগনাট বিকারক থেকেও যে তৈরি করা যায়, সেখানে কি গিগনাট বিকারকে পানি দিলেই আমাদের হচ্ছে এই যে বেনজিন তৈরি হয়ে যায়, ঠিক আছে? তারপর ডায়াজোনিয়াম লবণ থেকেও আমাদের বেনজিন প্রস্তুতি করা যায়। তো এই যে 5টা পয়েন্ট দেওয়া আছে সবগুলো কি বেনজিন প্রস্তুতি, ঠিক কিনা? ওকে, ভেরি গুড। তাহলে এখান থেকে ওই কোশ্চেন। এরপর আমরা পড়তেছি হচ্ছে টলুইন প্রস্তুতি। তো টলুইন প্রস্তুতি বিভিন্নভাবে করা যায়। একটা হলো যেমন উডস-ফিটিক বিক্রিয়া, ঠিক আছে? উডস-ফিটিক বিক্রিয়া কি হয়? উডস-ফিটিক বিক্রিয়া অ্যালকাইল বেনজিন বা অ্যালকাইল এরিন প্রস্তুত করা হয়। এটা আমাদের অনুশীলনের এমসিকিউ। ওকে, যে উডস-ফিটিক বিক্রিয়ার মাধ্যমে কি করা হয়, অ্যালকাইল বেনজিন বা অ্যালকাইল এরিন তৈরি করা হয়। ওকে, আচ্ছা। তারপর বেনজিন থেকে কিভাবে টলুইন প্রস্তুত করা হয়, এই বিক্রিয়ার নামটা লাগবে। বিক্রিয়ার নাম হচ্ছে আমাদের ফিডেলগ্রাফ অ্যালকাইলেশন। কি? ফিডেলগ্রাফ অ্যালকাইলেশন। তাহলে ফিডেলগ্রাফ অ্যালকাইলেশনের মাধ্যমে কি করা হয়, বেনজিন থেকে টলুইন তৈরি করা হয়। ক্লিয়ার কিনা? এইটাই কোশ্চেন আসবে। ওকে, তবে এই লাইনটা পড়ে নিতে পারো যে বর্তমানে 90% বাণিজ্যিক বেনজিয়াম কোথা থেকে তৈরি করা হয়, পেট্রোলিয়াম থেকে তৈরি করা হয়। ওকে, তারপর নিচে আসি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই অপশনটা যদিও এরা দাগায়নি, বাট আমি বলবো একটু করে নেন। কেন? দেখেন যে পেট্রোলিয়াম থেকে বেনজিন উৎপাদন করা যায়। হ্যাঁ, এটা কি, এটা এই প্রক্রিয়ার নাম হচ্ছে রিফর্মিং প্রক্রিয়া, ঠিক আছে? এরপর হচ্ছে এই পাশে আসেন নিচে, টলুইন ও জাইলিন থেকেও বেনজিন তৈরি করা যায়, এটু একটা প্রক্রিয়া। 2 নম্বর আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে এন হেক্সান থেকেও বেনজিন তৈরি করা যায়, যে এটাই রিফর্মিং প্রক্রিয়াটা আর কি বুঝাইছে, ঠিক আছে? তো বেনজিন আরো কিভাবে কিভাবে তৈরি করা যায় সেটা আর কি এখানে বলা আছে। আসেন, তারপর কি লাগবে, আমরা এখন বেনজিন নিয়ে পড়াশোনা করবো। আমরা ওইদিকে পড়ে আসছি কার্বন কার্বন দূরত্বগুলা, কার্বন 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 হাইড্রোজেন দূরত্বগুলা। আমাদের এখন বেনজিনের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা হচ্ছে 0.13 ন্যানোমিটার। আমাদেরকে একটা ভালো করে লক্ষ্য রাখতে হবে, একটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। ওকে, নিচে আসি আবার। তারপর নিচে আসি এই যে এখান থেকে কি কোশ্চেন হবে আমরা বলতেছি ইনশাআল্লাহ। ওকে, ওকে, তাহলে আমরা এখন শুরু করতেছি হলো বেনজিনের সংযোজন, এবং এখান থেকে কিরকম কোশ্চেন আসতে পারে। ভাই দেখো, যদি মেডিকেলে বা ডেন্টালে যেখানেই হোক স্যার ম্যাডামরা যদি ভিতরে দেখে, তাহলে ওদের চোখ বেসিক্যালি কোথায় যায়, আমাদের হচ্ছে হেডলাইন বা হচ্ছে আমাদের যেগুলা হলো বোল্ড করা শব্দ, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি কি লাগবে, লাইক আমরা এখন পড়তেছি বেনজিনের সংযোজন। হ্যাঁ, আমি জাস্ট তোমাকে হাইলাইট করে দিচ্ছি, তুমি একটু লক্ষ্য করো। আমরা এখানে কি কি সংযোজন করি, হ্যালোজেন সংযোজন করি, হাইড্রোজেন সংযোজন করি, এবং নিচে আসি ওজোন সংযোজন করি। তাহলে দেখো কয়টা অপশন, 1, 2, 3। আমি এখানে আরেকটা দিয়ে দিতে পারি, কি অন্য কিছু একটা দিয়ে দিলাম, অক্সিজেন সংযোজন দিয়ে দিলাম, তাই না? তো বেনজিনের সংযোজন বিক্রিয়া 9 কোনটি, হাইড্রোজেন দিবে, হ্যালোজেন দিবে, ওজোন দিবে, আর একটা অপশন দিয়ে দিবে, শেষ 3টা অপশন এখানে হয়ে গেল। এরপর আসো, আমাদের হাইড্রোজেন সংযোজনে যে তাপমাত্রা সেটা লাগবে যে 200 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে কি থাকে, নিকেল চূর্ণ থাকে, এই যে এই বিক্রিয়াটা। ওকে, আচ্ছা। হ্যালোজেন সংযোজনে আমাদের এখানে লাগবে যেটা, যে গ্যামাক্সিন পাউডারের অন্য নাম কি, লিনডেন। কি? লিনডেন। এবং লিনডেনের সংকেতটা লাগবে ভাইয়া। লিনডেনের সংকেত হচ্ছে কোনটা, আমাদের এই যে বেনজিন হেক্সাক্লোরাইড বা হচ্ছে এটা, ঠিক আছে? এই যে, তাহলে আমাদের সংকেতটা লাগবে, এর অন্য নামটা লাগবে, ঠিক আছে? ওকে, ওকে। তারপর নিচে আসি আমরা, এবং একটা জিনিস মনে রাখতে হবে, যে ওই যে ওজোন বিক্রিয়াটা হইলো না ভাইয়া, এই যে ওজোন, এই ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে কি করা হয়, আমাদের জৈব যৌগের দ্বিবন্ধন ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়, কিন্তু পাই বন্ধন নির্ণয় করা যায় না। তাহলে আমাকে এই লাইনটা একটু মনে রাখতে হবে। ওকে, তারপর আসো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এতক্ষণ বললাম আমরা সংযোজন, এখন হচ্ছে প্রতিস্থাপন। তো প্রতিস্থাপন কিরকম হতে পারে, হ্যালোজেন হতে পারে, হ্যালোজেন নাইট্রেশন হতে পারে, তারপর হচ্ছে সালফোনেশন হতে পারে। ওকে,
তাহলে আমাদের এখান থেকে কি কি কোশ্চেন আসবে? আমাদের এখানে আসবে যদি প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে আমাদের কি হবে উৎপন্ন হবে? আমাদের উৎপন্ন হবে হেক্সাক্লোরোবেনজিন। এই হেক্সাক্লোরোবেনজিন কি হয়, আমাদের লিভার কিডনির ক্ষতি করে এবং এটা একটা আহ ফাং ফাঙ্গাইসাইড বা হচ্ছে ফাঙ্গিসাইড, মানে ছত্রাক বিনাশ রূপে কাজ করে, তাই না? ওকে, তাহলে এখান থেকে এটুকু। আর হচ্ছে নিচে আসি যদি, তাহলে এটা গেল। এখন হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন আমাদের লাগবে হচ্ছে তাপমাত্রাটা। দেখো, নাইট্রেশনের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, একটু মনে রাখতে হবে। আর যদি 100 ডিগ্রি করি তাহলে হচ্ছে মেটা ডাইনাইট্রো বেঞ্জিন হবে, বাট আমাদের এই 60 ডিগ্রিটা মেইন। ওকে, আসো তারপর নাইট্রোজেন দিয়ে সালফোনেশনে আমাদের তাপমাত্রা লাগবে। সালফোনেশনের তাপমাত্রা একটু লিখে নিতে হবে পাশে। সালফোনেশনের তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কত? 100 ডিগ্রি সেলসিয়াস, একটু লিখে নিতে হবে। ওকে, এটা কবিস্তরে আছে। আসেন নিচে যাই, জ্ঞানদারিস লাগবে না। এখন হচ্ছে ফিডেলক্রাফট বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বা হচ্ছে ফিডেলক্রাফট বিক্রিয়া কারা দেয়? এটা হলো যে বেনজিনের সাথে যখন আমরা অ্যালকাইল হ্যালাইড সে দিব, সেটা উৎপন্ন হবে হচ্ছে অ্যালকাইলেশন। আর যদি আমরা এসিটাইল ক্লোরাইড ইউজ করি তখন হবে অ্যাসাইলেশন। তাহলে এই অ্যাসাইলেশন প্রক্রিয়ায় আমাদের মেইনলি কি উৎপন্ন হচ্ছে? যে এই যে টলুইন বা হচ্ছে অ্যাসিটোফেনন এগুলো উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে ফিডেলক্রাফট বিক্রিয়া এটা। এবং এটা কি ধরনের বিক্রিয়া? এটি একটি, এই যে আমাদের হেডলাইন আসছিল না যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তাহলে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন কি? একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? ওকে। আহ এরপর নিচে আসি। তাহলে আমাদের এই যে লুইস অ্যাসিড গ্রুপে কোনগুলো কাজ করে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, BF3, তাই না? ওকে, তারপর নিচে আসি। অ্যারোমোসিটি। অ্যারোমোসিটি হচ্ছে যে অ্যারোমেটিক যৌগগুলা কিরকম আমাদের বৈশিষ্ট্য দেখায় সেগুলোকে বলি আমরা অ্যারোমোসিটি। এবং যারা অ্যারোমেটিক যৌগ তারা একটা জিনিস ফলো করে, সেটার নাম হলো হাকেল তত্ত্ব বা হাকেল রুল। এই হাকেল তত্ত্ব অনুযায়ী আমাদের যে এই 4n+2, এখানে এন হচ্ছে আমাদের বলয় সংখ্যা। কি বলয় সংখ্যা? যেরকম আমরা যদি ন্যাফথলিনের কথা চিন্তা করি, ন্যাফথলিনের বলয় হচ্ছে এরকম, ঠিক আছে? দুটা বলয়, তাহলে এখানে এন এর মান কত? 2। তো আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে বলবে যে ন্যাফথালিনের সঞ্চালনশীল ইলেকট্রন কয়টি বা হচ্ছে বন্ধন কয়টি। তখন আমাদের এখানে এই যেটা এটা যেটা এটা হচ্ছে আমাদের কতগুলো ইলেকট্রন, কি কতগুলো সঞ্চালনশীল পাই ইলেকট্রন, সেটা সূত্র হচ্ছে 4n+2। আর যদি বলে কতটা বন্ধন, তাহলে এটার মানটা বের করে ওকে 2 দিয়ে ভাগ দিতে হবে, সেটা হলো বন্ধন। ওকে, আচ্ছা। তাহলে আমাদের এখান থেকে কি কি লাগবে? আমাদেরকে বলবে অ্যানথ্রাসিনে মোট ইলেকট্রন কয়টি? অ্যান্সার হচ্ছে 14টি। মানে এই যে সঞ্চালনশীল ইলেকট্রন কয়টি? 14টি। ন্যাপথালিনে কয়টি? 10টি। ফিউরান কয়টি? 6টি। পিরিডিন কয়টি? 6টি। বেনজিন কয়টি? 6টি। সাইক্লোপ্রোপাইন ক্যাটায়নে কয়টি? 2টি। ওকে, তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের পড়া মেইনলি, এখান থেকে এমসিকিউ আসে। ওকে, নিচে আসি আমরা। এখান থেকে আসতে পারে যে পাইরোলে কি থাকে? আমাদের NH থাকে, তারপর হচ্ছে ফিউরানে অক্সিজেন থাকে, থায়োফিনে আমাদের সালফার থাকে, ঠিক আছে? এই এটা কোশ্চেন আসতে পারে, বাট অতটা ইম্পর্টেন্ট না। ওকে, নিচে আসি আমরা। এই যে চারটা আছে অ্যালিফ্যাটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগ, এতক্ষণ থেকে যা পড়ে আসছি ওই আবার সেম জিনিস, বাট কোন জিনিসটা নতুন সেটা আমি বলে দিই। যে অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক যৌগের মধ্যে অন্যতম যে বৈশিষ্ট্য, যে এখানে দ্বিবন্ধন থাকার পরেও এরা হলো এই ব্রোমিন বা হচ্ছে বেয়ার টেস্ট এগুলা দেয় না। বাট আমরা তো জানি যে দ্বিবন্ধন ত্রিবন্ধন অবশ্যই এই বিক্রিয়াগুলো দেয়, ঠিক আছে? তাহলে এখানকার আমাদের কি লাগবে? আমাদের রংটা লাগবে, লাল লাগবে, বেগুনি লাগবে, সেটা বর্ণহীন হয়, এটা লাগবে, ঠিক আছে? এবং এটা যে বিক্রিয়া দেয় না এটুকু মনে রাখতে হবে। এরপর নিচে আসি। এরপর এখান থেকে লাগবে যে আমরা জানি যে অ্যালকোহল একটা হচ্ছে নিরপেক্ষ পদার্থ, বাট ফেনল কিন্তু নিরপেক্ষ না। ফেনল হচ্ছে একটা কিরকম পদার্থ? অম্লধর্মী। তাহলে অম্লধর্মী পদার্থ কি করে? নীল লিটমাসকে লাল করে, ঠিক আছে? এই বৈশিষ্ট্য লাগবে। আচ্ছা, এখান থেকে আর কি লাগবে? নিচে আসি। এই যে এই 7 নম্বর পয়েন্টটা থেকে আসলে এমসিকিউ আসে, বাট এটা দাগায় দাগায় দেওয়া হয়নি। কিরকম? যে সংযোজন বিক্রিয়া কিরকম হতে পারে? দেখা যায় অ্যালকিন এবং অ্যালকাইন কিরকম দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন দেয়। কার্বনিল যৌগ কিরকম দেয়? নিউক্লিওফিলিক সংযোজন দেয়। আচ্ছা, প্রতিস্থাপন কারা দেয়? আরএক্স যৌগ যারা, তারা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেয়। কি প্রতিস্থাপন? নিউক্লিওফিলিক। আর ওইচ কি দেয়? আমাদের যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে তারা অপসারণ বিক্রিয়া দেয় এবং নিরোধকও সেম ভাবেই কাজ করে। কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। আচ্ছা, এখন অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আমাদের সংযোজন বিক্রিয়া কি মেকানিজমে ঘটে? ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন যে অ্যারোমেটিক যৌগ কি ভাবে হচ্ছে সংযোজন বিক্রিয়া দেয়? অ্যান্সার হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমে। তারপর প্রতিস্থাপন বিক্রিয়া, আমাদের যে পাই ইলেকট্রন থাকে সেটার কারণে এই বিক্রিয়া কোনগুলো দেয়? যেমন পটাশিয়াম হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেরিক, এগুলো সবগুলো কি বিক্রিয়া? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আর অপসারণ কারা দেয়? ওই যে ফেনল বা এদের সাথে এগুলো কোনো কি করে না, অপসারণ বিক্রিয়া দেয় না, ঠিক আছে? তাহলে এখান থেকে এই 7 নম্বর পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ অনুশীলনী প্রচুর এই জায়গাটা থেকে, বাট মানুষ এই জায়গাটায় ফোকাস দেয় না। ওকে, আসেন তারপর নিচে যাই। ওকে, তারপর তারপর আমরা করব হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক যৌগের বিক্রিয়াগুলা। তো বিক্রিয়া আমাদের জানি আমরা মোট 3 প্রকারের বিক্রিয়া হতে পারে। তাহলে এখানে কয়টা অপশন আছে ভাইয়া? 3টা অপশন। আর একটা অপশন আমি বানিয়ে দিতে পারবো, তাই না? নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, ফ্রি রেডিক্যাল, আর একটা অন্য কিছু দিয়ে দিলাম, শেষ। এগুলো কি আমাদের বিকারক? কয় শ্রেণী? 3 শ্রেণী। ওকে, তারপর ওর কথা হচ্ছে যে আমরা এখানে অনেকগুলো সক্রিয়তার ক্রম পাবো, বাট আমি শুধু তোমাকে এই সক্রিয়তার ক্রমটাই মুখস্থ করতে বলবো। যে 3 2 1 তারপর 1, এটা কিসের কিসের সক্রিয়তা?
এই সক্রিয়তাটা হচ্ছে আমাদের ফ্রি রেডিকেল এবং আমাদের কার্বোক্যাটায়ন মানে পজিটিভ চার্জ যেটা, সেটার স্থায়িত্বের ক্রম কি, সেটার স্থায়িত্বের ক্রম। এই স্থায়িত্বের ক্রম মনে রাখলে আমার অন্যগুলো আমি ইচ্ছা মতো বের করতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমি জাস্ট স্থায়িত্বটা মনে রাখবো। তাহলে সক্রিয়তাটা হবে এর উল্টা, কার্বোক্যাটায়নের যেটা কার্বো অ্যানায়নের তার উল্টা। ঠিক আছে, কিন্তু মিল কার কার, মিল হচ্ছে কার্বো অ্যানায়ন, সরি কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিকেল, এই দুটা হচ্ছে একই রকম। ওকে, আচ্ছা। হুম। তারপর ইলেকট্রোফিলিক কারা, নিউক্লিওফিলিক কারা, এই যে উদাহরণগুলা, এই উদাহরণগুলো অবশ্যই লাগবে। ঠিক আছে, এই যে ধনাত্মক, এই যে প্রথম ইলেকট্রোফাইল, এই যেগুলা ইলেকট্রোফাইল মানে ওখানে ইলেকট্রন বা হচ্ছে আমাদের যে লাস্টের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকার কথা, সেই 8টা ইলেকট্রন থাকে না, সেটাকে বলি আমরা প্রথম ইলেকট্রোফাইল। ঠিক আছে, ওকে। আর এই যে ইলেকট্রোফাইলের উদাহরণ, প্রথম নিউক্লিওফাইলের উদাহরণ, এই দুটো জিনিস খুব ঠান্ডা মাথায়, কারণ এখান থেকে কোশ্চেন আসবেই। ওকে, আসবেই 100%। আচ্ছা, তারপর যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো জাস্ট রিডিং, এখানে একদম কোশ্চেন হওয়ার মতো না। আসেন নিচে যাই। তারপর প্রতিসম অপ্রতিসম কার্বন, এখানে কোন নীতি খাটে আমরা জানি যে প্রতিসম যখন সংযোজন হয় তখন সেটা আমরা বলি মার্কোনিকোভের নীতি। মার্কোনিকোভের নীতি জাস্ট রিডিং দিলেন। এখানে আমাদের মনে রাখতে হবে একটা হবে 90%, একটা হচ্ছে 10% মার্কোনিক নীতি। আরেকটা হচ্ছে খারাসের নীতি, যেটাকে আমরা বলি বিপরীত মার্কোনিক। এখানে একটা হয় 99%, একটা হচ্ছে 1%। যেখানে হাইড্রোজেন থাকে সেখানে যদি হাইড্রোজেন বেশি ঢোকে সেটা হচ্ছে মার্কোনিকোভের নীতি। আর যেটাতে হাইড্রোজেন থাকে সেটাতে যদি হাইড্রোজেন না ঢোকে, ব্রোমিন বা অন্য হ্যালোজেন ঢোকে, সেটা হলো আমাদের খারাসের নীতি বা বিপরীত মার্কোনিকভ নীতি। ওকে, তাহলে এখানে আমাদের ওই পার্সেন্টেজটা লাগবে 99%, এটা হচ্ছে কত 90%। ঠিক আছে, ওকে। এই যে এখান থেকে আমরা এই পার্টটা করে নেব যে মার্কোনিকভ নীতি কিসে ঘটে, আমাদের সংযোজন বিক্রিয়া কিরকম, ইলেকট্রন আকর্ষণ যেটা। ওকে, আর বিপরীত যেটা মার্কোনিকভ সেটা হচ্ছে কিসের উপস্থিতিতে, জৈব পারক্সাইডের উপস্থিতিতে, এবং মনে রাখতে হবে এটা হচ্ছে এইচবিআর এর উপস্থিতিতে। কি কার উপস্থিতিতে, এইচবিআর। এবং এটা কি রেডিকেল মানে কি মেকানিজম অনুসরণ করে, ফ্রি রেডিকেল মেকানিজম। খারাসের নীতি কার ক্ষেত্রে প্রযোজ্য, শুধু এইচবিআর, এগুলা অন্যগুলো গেলায় হয় না। ওকে, আচ্ছা, আমাদের এত কিছু এগুলা দেখতে হবে না, ওগুলো আমরা অলরেডি জানি, পড়ছি এগুলা। আচ্ছা, এখান থেকে এই পার্টটা লাগবে যে ফর্মালডিহাইডের কত পার্সেন্ট দ্রবণ, 40%, তাই না? এটা যদি গাঢ় অ্যামোনিয়ার সাথে করি তাহলে আমাদের এখানে 6 অণু কি বলে এটাকে, মিথাইল অ্যালডিহাইড, মিথালডিহাইড, আর হচ্ছে 4 অণু অ্যামিন। এরা যদি ঘনীভবন বিক্রিয়া দেয় তাহলে উৎপন্ন হয় হচ্ছে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, যেটাকে আমরা নর্মালি বলি হলো হেক্সামিন। এটা কিসের ওষুধ, এটা হচ্ছে আমাদের রিউমেটিক ফিভার বা বাতজ্বর এবং প্রস্রাবের থলিতে যে সমস্যা হয় সেটার ক্ষেত্রে এই হেক্সামিন ইউজ করি আমরা। তাহলে এই যে যেগুলো আমি গোল দাগ দিলাম এগুলো হচ্ছে আমাদের এখানকার কোশ্চেন। ওকে, আসেন নিচে যাই। ওকে, এখন অ্যালডল ঘনীভবন সত্য আছে। আমি জাস্ট এখানে মনে রাখি কি জানেন, এই যে একটা ল আছে না ভাই, দেখেন শেষে একটা ল আছে, ল আছে কিনা, অ্যালডল। তাহলে লতে হচ্ছে লঘু কি, লঘু, এই যে লঘু ক্ষার, দেখছেন? তাহলে অ্যালডলে আমাদের লাগে হলো লঘু ক্ষার। তাহলে এর বিপরীত হচ্ছে ক্যানিজেরো, ক্যানিজেরো দেখেন গাঢ় ক্ষার লাগে। ক্লিয়ার কিনা? দেখেন একটা আ আ আ কথা আছে না, তার মানে এখানে আলফা হাইড্রোজেন দরকার হয়, লাগে, লাগে আলফা হাইড্রোজেন লাগে। বাট ক্যানিজেরোতে দেখেন বিহীন মানে লাগে না। তাহলে যেখানে আছে সেখানে আলফা হাইড্রোজেন লাগবে, অ্যালডলে আলফা হাইড্রোজেন লাগবে। এরপর আসেন যে এক্ষেত্রে কার্বন আয়ন দ্বারা গঠিত হয়, কি দ্বারা, কার্বন আয়ন দ্বারা কি, নিউক্লিওফিলিক সংযোজন হয়। বাট এটার ক্ষেত্রে কি হয়, চারণ বিজারণ বিক্রিয়া বা অসামঞ্জস্যতা বিক্রিয়া হয়। ঠিক আছে, তাহলে এই যেখানে যে 3টা করে অপশন, তাহলে একটা অপশন ঢুকাই দিয়ে এখান থেকে 4 অপশনের কোশ্চেন বানানো খুবই ইজি। এবং একটা কথা হচ্ছে এই যে এখানে একটা জেনে নাও দেওয়া আছে না ভাইয়া, এই জেনে নাওটা অবশ্যই করবেন যে কোনটাতে আলফা হাইড্রোজেন আছে কোনটাতে আলফা হাইড্রোজেন নাই বা কি। হ্যাঁ, এইটা আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে SN1 এবং SN2 এর বিক্রিয়ার যে যেই যতগুলা ইয়ে আছে ততগুলো মনে রাখতে হবে। আমি এখানে ট্রিক দিয়ে দিই, দেখেন SN1 আছে তাই না, তাহলে আমি মনে রাখি 1 এর সাথে এখন 1 হয় না, 1 এর সাথে হয় 3, 1 এর সাথে 3, কারণ 1 এর সাথে 1 মিলবো না। তাহলে এক SN1 হয় কার মধ্যে, 3 ডিগ্রি অ্যালাইডে। এরপর কথা হচ্ছে এটাতে অতি লঘু ক্ষার আছে। আর হলো এটা কত ক্রমের বিক্রিয়া, এটা 1 ক্রমের বিক্রিয়া এবং বিক্রিয়াটি কয় ধাপে হয়, 2 ধাপে হয়, শেষ। এবং এখানে কোনো অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয় না। এরপর হচ্ছে এখানে কাঠামো অপরিবর্তিত থাকে। আমি শুধু SN1 মুখস্থ করতাম বা মনে রাখতাম, আমার এর উল্টাটা হচ্ছে SN2। ঠিক আছে, তাহলে SN2 আমার এখানে পড়ার কোনো দরকার নাই। এবং এটাও যদি আমি নাও পড়ি, নিচে আসেন, নিচে আসার পর এখানে দেখবেন যে প্রতিটারই একটা করে দেওয়া আছে যে পার্থক্য SN1 এর ক্ষেত্রে SN2 এর ক্ষেত্রে। আমি এটা পড়লেও আমার মোটামুটি পড়া হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা একবার রিডিং সুন্দর করে ঠান্ডা মাথায় দিলেন। ওকে, অপসারণ বিক্রিয়া, এগুলা আমাদের তেমন কিছু পড়ার মতো নাই। জাস্ট মনে রাখবো অপসারণ বিক্রিয়া আমাদের খাটে হলো সাইজের নীতি। কি নীতি, সাইজের নীতি। নিচে আসি আমরা, এটাকে বলে সাইজের নীতি। এখানে হচ্ছে 80-20। ওকে, এটাতে 80% একটা, একটা 20%, যেখানে কম থাকে সেখান থেকে বের হয়ে যায়। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে কাহিনী। এরপর কথা হচ্ছে এখানে জেনে নাও দেওয়া আছে যেখানে কি উৎপন্ন হয়, এটা অ্যালকিন, সাইজের নীতিতে কি উৎপন্ন হয়, অ্যালকিন উৎপন্ন হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী।
আচ্ছা, নিচে আসি। এখন হচ্ছে বেনজিনের অনেকগুলা বিক্রিয়া আছে, ওরিয়েন্টেশন আছে, কিভাবে বিক্রিগুলো হয়। হ্যাঁ, ভিতরে অনেক লাইন আছে, এত কিছু করতে হবে না। আমাদের শুধু মনে রাখতে হবে যেগুলো সক্রিয়কারী মৌলক সেগুলোকে আমরা বলি অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে, এগুলো অর্থ প্যারা নির্দেশক, এবং অর্থ প্যারা নির্দেশক সবসময় সিঙ্গেল বন্ড আকারে থাকে। কি বন্ড? সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। আর যারা হচ্ছে কি বলে আমাদের মেটামূলক, এরা হচ্ছে এদের মধ্যে দেখবেন সবগুলোতে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে। হ্যাঁ, তাহলে মেটা নির্দেশক বাদ দিলে বাকি যেটা থাকে ওটাই হলো অর্থ নির্দেশক। ঠিক আছে, এগুলো হচ্ছে অর্থ নির্দেশক। ক্লিয়ার কিনা? তাহলে আমার কোশ্চেন শুধু আসবে যে নিচের কোনটি অর্থ নির্দেশ করে। আমি দেখবো যে কোথায় সিঙ্গেল বন্ড আকারে আছে, সেটাই অর্থ নির্দেশক। আর যেটাই মেটা নির্দেশক সেটা হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। ক্লিয়ার কিনা? ওকে, নিচে আসি। এগুলো পড়তে হবে না। এই যে টোলিনের সালফোনেশনে কতটুকু তাপমাত্রা লাগে এটুকু জাস্ট মনে রাখবো। এর কি উৎপন্ন হয়? অর্থ টোলিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অর্থ টোলিন উৎপন্ন হয়। এই তো। আচ্ছা, এখানে তেমন কিছু এত কিছু মনে রাখার মতো আমাদের মাথা নাই। এই যে ফেনল থেকে কি উৎপন্ন হয়? পিক্রিক অ্যাসিড। আমাদের পিক্রিক অ্যাসিডের সংকেতটা মনে রাখতে হবে 2,4 ট্রাই নাইট্রো ফেনল। হ্যাঁ, এটা কি হিসাবে ইউজ হয়? এটা হচ্ছে আমাদের পোড়াত্বকে অ্যান্টিসেপ্টিক হিসেবে, পোড়াত্বকে অ্যান্টিসেপ্টিক হিসাবে ইউজ হয়, পোড়াত্বকে অ্যান্টিসেপ্টিক হিসাবে ইউজ হয়। ঠিক আছে, ওকে। এবং এখান থেকে ফেনলে হ্যালোজেশন করলে আমাদের লাল বর্ণের বোরবিন পানি যোগ করলে সেটা 2,4 ট্রাইব্রোমো ফেনল কি ধরনের উৎপন্ন হয়? হলদে সাদা অধক্ষের উৎপন্ন হয়, হলদে সাদা। ঠিক আছে, ওকে। এখন এখানে অনেক কিছু আছে, এত কিছু মাথায় নেওয়ার মতো আমাদের অবস্থা নাই, এবং এখান থেকে কোশ্চেনও আসে না। হ্যাঁ, তারপর আমরা আসি। এখন হচ্ছে অ্যালকেন প্রস্তুতি এবং হচ্ছে শনাক্তকরণ। তো অ্যালকেন প্রস্তুতি শনাক্তকরণ এই জিনিসটা আমাদের এখান থেকে কি কি লাগবে? আমাদের এখানে লাগবে হচ্ছে যে প্যারামথ্য কম, মানে প্যারাফিন মানে কি? যার আসক্তি কম, এটাই তো বলছে। প্যারাফিন কোনগুলা? অ্যালকেনকে আমরা বলি প্যারাফিন। এই তো। আর এখানে জাস্ট মনে রাখবো যে C1 থেকে C4 হচ্ছে গ্যাস, C4 থেকে হচ্ছে তরল, আর C18 থেকে বাকি সব অ্যালকেন বর্ণহীন, গন্ধহীন, মোম সদৃশ। আমার এটুকুই লাগবে, এর বেশি লাগবে না। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ প্রস্তুতি কোন কোন নিয়মে হয়, হেডলাইন গুলো অবশ্যই পড়বো। সাথে আমি এই যে সোডা লাইমের সংকেতটা লাগবে, এবং এই কার্বক্সিলিক সোডা লাইম বা হচ্ছে যেটাকে আমরা বলি ডিকার্বোজিলেশন, এর আরেকটা নাম আছে, এটার নাম হলো ডুমা রিয়াকশন। এই নামটা আমরা অনেকে জানি না, অনেকে দেখি না, চোখ কানা এই জন্য দেখি না। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা। এই পদ্ধতিতে কি হয়? আমাদের শিকল হ্রাস পায়। তাহলে কোন পদ্ধতিতে? ডিকার্বোজিলেশনে আমাদের শিকল হ্রাস পায়, এটুকুই। এবং কি উৎপন্ন হয়? অ্যালগেন উৎপন্ন হয়। ঠিক আছে, তারপর কয়লা থেকে উৎপন্ন হয় ওয়াটার গ্যাসের সংকেতটা লাগবে। ওয়াটার গ্যাসের সংকেত কি? ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে এটা, সেম 1 মোলার 1 মোলার করে আমাদের হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড। ঠিক আছে, তারপর পেট্রোল সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয় অ্যালকিন। অ্যালকানের মধ্যে যদি হাইড্রোজেন সংযোজন করি তাহলে উৎপন্ন হয় তাপমাত্রা মনে রাখবো 180 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যালকিন, আর অ্যালকাইন থেকে হচ্ছে 150। আমাদের তাপমাত্রা একটু মনে রাখতে হবে। তারপর অ্যালকাইল হ্যালাইড থেকে কি বিক্রিয়ার মাধ্যমে? উডস বিক্রিয়ার মাধ্যমে। এখানে কার্বন শিকল বৃদ্ধি পায়, কি পায়? কার্বন শিকল বৃদ্ধি পায়। এখানে আমরা কি ইউজ ইউজ করি? শুষ্ক ইথার ইউজ করি, এটুকুই। তারপর কার্বনিল যৌগ থেকে কি বিক্রিয়ার মাধ্যমে? ক্লিমেনসন বিক্রিয়ার মাধ্যমে। আমি যখনই হচ্ছে জিঙ্ক অ্যামালগাম দেখবো এবং সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেখবো, সেটাই হচ্ছে আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এবং ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় আমাদের কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়। তাহলে কার্বনিল অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয় কোন বিক্রিয়ায়? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায়। কি বিক্রিয়ায়? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এবং কি উৎপন্ন হয়? আমাদের অ্যালকেন উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে। এবার অনেক যেখানে জিনিস দেওয়া আছে, এত কিছু লাগবে না আমাদের। এখান থেকে শুধু মনে রাখবো যে রুজেনমুন বিজারণে এই যে এটাই হলো রুজেনমুন বিজারক। ঠিক আছে, রুজেনমুন বিজারক হচ্ছে এটা, এরকম মনে রাখলেই হবে। তারপর হচ্ছে বোতল গ্যাসে কি ইউজ হয়? প্রোপেন। তাহলে প্রোপেনকে কি বলা হয়? বোতল গ্যাস। তারপর হচ্ছে জ্বালানি হিসেবে পেট্রোল বা গ্যাসোলিন ইউজ হয়। তারপর হচ্ছে এরোপ্লেনের জ্বালানি হচ্ছে কেরোসিন। এরোপ্লেনের জ্বালানির নাম হচ্ছে কি? কেরোসিন। এরোপ্লেনের জ্বালানি হচ্ছে কেরোসিন। এই তো। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালকিন প্রস্তুতি আছে, শনাক্তকরণ বিক্রিয়া। এখান থেকে এই লাইনগুলো যতগুলো আমরা পড়ে আসছি সেই লাইনগুলো আবার আবার রিপিট করছে, ওই যে যতগুলো মানে কোথায় কোন বিক্রিয়া হয়। যেমন কার্বনিল মূলক সেগুলাতে কোন বিক্রিয়া দেয়? এই যে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন দেয়, আমরা পড়ে আসছি অলরেডি। এবং সমানত গুলো আমরা পড়ে আসছি, তাই এখানে আবার রিডিং করার মতো কিছু নাই। বাট যে লাইনগুলো দাগানো আছে সবগুলাই রিডিং দিতে হয় ভালো করে এই জায়গায়। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যালকিন কিভাবে তৈরি হয়? অ্যালকিনের প্রভাবক নির্ধারণ আছে। এখানে হচ্ছে কতটুকু তাপমাত্রা অত লাগবে না, ইম্পর্টেন্ট। বাট আমরা কি কি ইউজ করি? অ্যালুমিনা ইউজ করতে পারি বা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করি। এখানে অ্যালকোহল থেকে ডিরেক্টলি আমাদের অ্যালকিন উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড এই যে কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি সেলসিয়াস। এবং 100 ডিগ্রি সেলসিয়াসে কি উৎপন্ন হয়? সালফেট। এবং 160 ডিগ্রি সেলসিয়াসে আমাদের ওই ইথিলিন বা ইথিন যেটা আমরা তৈরি করতে চাচ্ছি সেটা উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, এটুকু লাগবে না। তারপর নিচে আসি। তারপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বা হচ্ছে হ্যালো অ্যালকেন থেকে আমাদের হচ্ছে কিভাবে তৈরি করে? এখান এইচ বা হচ্ছে হ্যালো হ্যালো অ্যালকেন, সেখান থেকে এইচ এক্স অপসারণ করলেই আমাদের হচ্ছে অ্যালকিন উৎপন্ন হয়। এটুকুই বলছে। এখানে কি দিতে হয়? যে কোনো হচ্ছে ক্ষার, সেটা হচ্ছে অ্যালকোহলিক অবস্থা। ঠিক আছে, ওকে। অ্যালকাইন থেকে অ্যালকিন, এখানে আমাদের কি ইউজ হয়? আমরা এখানে প্রভাবক হিসাবে, প্রভাবক বিষ হিসেবে কি ইউজ করি? প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, এটা মনে রাখতে হবে। এবং তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে,
আচ্ছা, এখন হচ্ছে অ্যালকিনের বিভিন্ন শনাক্তকারী বিক্রিয়া আছে। অ্যালকিনের হচ্ছে অসম্পৃক্ত বিক্রিয়া, এখানে আমাদের 5% দ্রবণ তৈরি করি কিসের, এই যে আমাদের CCl4 বা হচ্ছে কি বলে এটাকে, ব্রোমিনের যে দ্রবণ, সেটার রং কি, গাঢ় লাল, এটুকু আছে। হ্যাঁ, তারপর নিচে আবার বেয়ার টেস্টে আমরা কি ইউজ হই, ক্ষারকীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার রং হচ্ছে কি, গোলাপি। হ্যাঁ, তারপর এখানে কি উৎপন্ন হয়, এখানে হচ্ছে গ্লাইকল এবং হচ্ছে কার্বোক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। পারম্যাঙ্গানেটের রং, কোন রংটা দূর হয়, গোলাপি যে বর্ণ সেটা দূর হয়, এটুকুই। ওকে, এখান থেকে অনেক কিছু আছে, এত কিছু লাগবে না। এই যে অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের জাস্ট এই যে দাগানো লাইনগুলো আছে সুন্দর করে রিডিং দেবো। তারপর ডায়াল অ্যালকেন কিভাবে তৈরি হয়, আমাদের এইচ যখন অপসারণ করি তখন ওই অ্যালকাইন ওয়ান উৎপন্ন হয়। হ্যাঁ, তারপর যদি পাশাপাশি থাকে সেটাকে আমরা বলি ভিসিনাল, ভাই ভাই, আর একই একই সাথে থাকে তখন সেটাকে বলি আমরা জেমিনাল। একই শিকলে থাকলে সেটা জেমিনাল বলি। এই তো। তারপর টেট্রাহাইড অ্যালকেনে যদি জিঙ্ক গুঁড়া দেই তাহলে সেখানে অপসারণ হয়, অ্যালকাইন উৎপন্ন হয়। জাস্ট রিডিং দাও, হেডলাইন, জাস্ট হেডলাইন হেডলাইন। ওকে, অ্যাসিড কি প্রস্তুত হয় প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে, ক্যালসিয়াম কার্বাইড থেকে। এই তো, এখান থেকে কিছু লাগবে না। আর প্রাকৃতিক গ্যাসের তাপমাত্রা কতটুকু, 1500°C, এটুকু লাগবে, এক্সট্রা লাগবে না। তবে অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া, এই শনাক্তকারী বিক্রিয়া আমাদের কি লাগবে, কিউপ্রাস ক্লোরাইড, এবং এটাতে কোন অধ্যক্ষের সৃষ্টি হয়, এটাকে লাল অধ্যক্ষের সৃষ্টি হয়। কোন অধ্যক্ষের, লাল অধ্যক্ষের সৃষ্টি হয় কিউপ্রাসের। তারপর হচ্ছে অ্যালকাইন ওয়ান গুলো কি ধর্মী, এরা হচ্ছে অম্লধর্মী। কি ধর্মী, এরা হচ্ছে অম্লধর্মী। তাহলে অ্যালকাইন ওয়ান কি ধরনের, অম্লধর্মের। যত অ্যালকাইন ওয়ান আছে সব হচ্ছে অম্ল ধর্মের, ঠিক আছে। এবং আমরা এই যে যেখানে সিলভার দ্বারা পরীক্ষা হবে দেখবেন সেখানেই সাদা পদক্ষেপ আসছে, কি পদক্ষেপ, সাদা পদক্ষেপ। ওকে, আচ্ছা, তাহলে এই যে অ্যালকাইন ওয়ান কি বিক্রিয়াগুলো দেয়, জাস্ট রিডিং, জাস্ট রিডিং। আর অ্যালকাইন ওয়ান যেগুলা বিক্রিয়া দেয় সেগুলা কিন্তু অন্য অ্যালকাইন গুলো দিবে না। এই জন্য অ্যালকাইন ওয়ান হচ্ছে যে অম্লধর্মী, এটা খুব সহজেই আমাদের প্রমাণ করা যায়। কি ধর্মী, অম্লধর্মী বা এসিডিক, কোনগুলা, অ্যালকাইন ওয়ান গুলা। ওকে, এই যেখানে বলাই আছে যে অ্যালকাইন ওয়ান হচ্ছে কি, অম্লধর্মী, বা ইথাইন কিরকম, অম্লধর্মী। ক্লিয়ার? ওকে, এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, নিচে যাই। অ্যালকাইল হাইড্রেটের প্রস্তুতি, আমরা হেডলাইন পড়বো। অ্যালকাইল হাইড্রেট অ্যালকোহল থেকে পাওয়া যায়, অ্যালকোহলের জাস্ট হেডলাইনটা, এত কিছু আমাদের পড়ার মতো টাইম নাই, ঠিক আছে। এত কিছু যদি আমরা পড়তে যাই আমাদের সময় হবে না। তারপর অ্যালকোহলের বিক্রিয়ার ক্রমটা মুছতে করতে হবে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। যারা হচ্ছে পেন ব্যাচে আছে ওখানে একটা ক্রমের বিক্রিয়ার একটা এক্সাম দেওয়া আছে, ওই ক্রমের বিক্রিয়ার এক্সামটা অবশ্যই দিবেন, কারণ ক্রম গুলা পরীক্ষায় আসে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কি কি পদ্ধতিতে আবার হচ্ছে অ্যালকাইল হাইড্রেট তৈরি করা যায়। এখানে আমার কোশ্চেন আসবে, সোয়ার্টজ বিক্রিয়ায় কোনটা ইউজ হয়। সোয়ার্টজ বিক্রিয়ায় আমাদের ফ্লোরাইডের লবণগুলো ইউজ হয়। কোন লবণ, ফ্লোরাইড, মানে ফ্লোরিনের লবণগুলো আমাদের ইউজ করে। সেটা কোন বিক্রিয়া, সোয়ার্টজ বিক্রিয়া। সোয়ার্টজ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, আমাদের অ্যালকাইল হ্যালাইড বা আর কি, আর এক্স, এটা উৎপন্ন হয়। ওকে, তারপর অ্যালকোহল থেকে আবার হচ্ছে ফসফরাস হ্যালাইডের বিক্রিয়া হলে আমাদের এই যে এগুলো উৎপন্ন হয়, সাথে হচ্ছে উৎপন্ন হয়। এটুকুই, এখানে কিছু করার মতো নাই। তারপর অ্যালকোহলের সাথে যদি থার্নিল ক্লোরাইডের সংকেত হচ্ছে SOCl2। এটার এই বিক্রিয়াটাকে আমরা বলি ডারজেন্স রিয়াকশন। কি রিয়াকশন, ডারজেন্ট রিয়াকশনে আমাদের কি উৎপন্ন হয়, ওই উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, উৎপন্ন হয়। এবং এখানে কি হয়, দুর্বল ক্ষারক কি, এই C5H5N, এটাকে HCl শোষক রূপে ব্যবহার করে। কি রূপে ব্যবহার করে, শোষক রূপে ব্যবহার করে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে H এর সক্রিয়তার ক্রমটা অবশ্যই মুছতে করতে হবে, HI, HBr, HCl ও HF, ঠিক আছে, এটুকু। তারপর হচ্ছে আমাদের অ্যালকেন থেকে আমরা হচ্ছে হ্যালোজেন তৈরি করতে পারি। জাস্ট আমরা হচ্ছে ইউভি রে থাকবো এবং 25°C অথবা খুব বেশি সূর্যালোক দিলেই আমাদের ক্লোরিনের সাথে আমাদের মিথেন বিক্রিয়া করে 3-4 স্টেপে বিক্রিয়াটা কমপ্লিট করে, তাই না। আমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছি। এরপর কথা হচ্ছে এই এটা লাগবে যে আমাদের অ্যালকেন উপস্থিত যেগুলা জিনিস আছে সেগুলোর হাইড্রোজেনের বিক্রিয়ার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর হ্যালোজেনের সক্রিয়তার ক্রম হচ্ছে ফ্লোরিন সবার আগে বিক্রিয়া করবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, কিসে, এই অ্যালকিনে উপস্থিত যে বিক্রিয়া তার সাথে। ওকে, আচ্ছা, এখান থেকে আর কি লাগবে, যে আমাদের অ্যালকেনে হ্যালোজেনের সাথে কোনো বাহক লাগে না, ওই সূর্যালোক থাকলেই এটা বিক্রিয়া করে, কার সাথে, ওই হ্যালোজেন গুলোর সাথে, তাই না। সবচেয়ে বেশি বিক্রিয়া করবে ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, আয়োডিন, কার সাথে, এই অ্যালকেনের সাথে। ওকে, আচ্ছা। তারপর হ্যালোজেনো অ্যারিন বা অ্যারাইল হ্যালাইড, মানে হচ্ছে অ্যারোমেটিক যৌগ কিভাবে তৈরি করা যায়। বেনজিনের সাথে যদি আমরা ক্লোরিন ঢুকিয়ে দিই বা যেটাকে বলি হ্যালোজেনেশন, তাহলে তৈরি হয়। তারপর ফেনলের সাথে যদি আমরা PCl5 এর বিক্রিয়া দিই তাহলে উৎপন্ন হয়। তারপর হচ্ছে বেনজিয়াম ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, মানে এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ, এটার সাথে যদি আমরা ডায়াজোনিয়াম বিক্রিয়াটা দিই তাহলে এই দেখো আমাদের হচ্ছে এটা তো বেনজিন, তার সাথে ক্লোরিন মানে এক্স যুক্ত হয়ে গেছে, তাই না। তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া থেকে আমরা এরকম অ্যালকাইল হ্যালাইড, মানে অ্যারোমেটিক হ্যালাইড পাই। এবং এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে 100°C তাপমাত্রায় যে বিক্রিয়াটা হয় এটাকে আমরা বলি স্যান্ড মেয়ার বিক্রিয়া। আমি একই সাথে বলে রাখি, এই বিক্রিয়াটা পড়ার পাশাপাশি এই পাশে একটা ছোট ছক করে লিখে রাখবা গ্যাটারম্যান বিক্রিয়া। কি, মুখে বলতেছি, গ্যাটারম্যান বিক্রিয়া। এই গ্যাটারম্যান বিক্রিয়ার তাপমাত্রা প্লাস প্রভাবকটা কি, এটা একটু লিখে রাখবা এই পাশে, ঠিক আছে। কি বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া। ওকে, এরপর আছে টোলুইনে ক্লোরিনেশন দ্বারা হচ্ছে টোলুইন প্রস্তুতি। হ্যাঁ, ওকে।
এটাও আমাদের কিভাবে হচ্ছে ক্লোরিন প্রস্তুতি করা যায়, ক্লোরিনের ক্লোরেশন করলে ক্লোরোটোরিন পাওয়া যায়, এটুকুই বলছে। আচ্ছা, তারপর নিচে আসি, লাগবে না, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। আচ্ছা, এখন ক্লোরোবেনজিনের ব্যবহারটা আমাদেরকে অবশ্যই করতে হবে। ক্লোরোবেনজিন থেকে আমাদের অন্যতম একটা জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে ডিডিটি। এই ডিডিটি হচ্ছে একটা আমাদের কীটনাশক, ঠিক আছে? এটার পুরো নামটা আমাদের পড়তে হবে, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ওকে, জাস্ট এটুকুই, শেষ। তারপর এখানে কথা হলো ডিডিটি আমাদের কীটনাশক এবং জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হওয়ার হয়ও, কিন্তু এটা এমন একটা অবস্থায় গেছে যে এর কারণে দেখা গেছে অনেক শকুন মারা গেছে। তো যার কারণে ডিডিটি একদমই বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিকভাবে, ঠিক আছে? ওকে, এরপর কথা হচ্ছে এই যে যদি কোশ্চেন কঠিন করে তাহলে এই যে অংশটা, এই অংশটা থেকে কোশ্চেন করবে, ঠিক আছে? কিভাবে কোশ্চেন করবে একটু বলে দেই। দেখেন, দ্রাবক রূপে ইউজ হয় হচ্ছে ওয়েস্ট্রন, আর ড্রাই ওয়াশিং রূপে মানে ইউজ হয় হচ্ছে ওয়েস্ট্রল, সল। সল কি? সল। সল তরল, সল তরল, আর ট্রন হচ্ছে দ্রাবক। ট্রন হচ্ছে কি? দ্রাবক। অস্ত্রোপচারে কি কি ইউজ হয় বলা আছে খুব ভালো করে। আমি এখানে ট্রিক দেবো যে ফু দিলে, ফু দিলে অজ্ঞান হয়, কি? ফু দিলে অজ্ঞান হয়। তাহলে ফ্লোথেন কি হিসাবে কাজ করে? আমাদের এই চেতনানাশক বা হচ্ছে জিনিসগুলা অবশ করে দেওয়ার জন্য ফ্লুথেন ইউজ করে। ফু দিলে অবশ হবে, ফু দিলে অবশ হবে। তাহলে এখানে কোনগুলো আছে দেখেন, ক্লোরোমিথেন, ক্লোরো ইথেন, টু ব্রোমো টু ক্লোরো, এই বড় নামটা, এই নামটাই হচ্ছে ফ্লোথেন। তাহলে ফ্লোথেনের সংকেতটাও লাগবে। প্লাস এখানে দেখেন অপশন কয়টা ভাই? অপশন হচ্ছে এখানে তিনটা। কিরকম? ক্লোরোমিথেন, ক্লোরো ইথেন, আর হচ্ছে ফ্লোথেন। এখানে আমি আরেকটা অপশন দিয়ে বলবো যে নিচের কোনটি স্থানিক চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয় না। ক্লিয়ার কিনা? ওকে। তারপর অগ্নি নির্বাপক রূপে কোনগুলা? হ্যালোনস। হ্যালোনসের তিনটা বৈশিষ্ট্য এখানে খুব ভালো করে দেওয়া। একটা হচ্ছে অদাহ্য, একটা হচ্ছে উদ্দায়ী, একটা হচ্ছে ভারী অপেক্ষা ভারী। তাহলে আমাদের এখানে তিনটা অপশন আছে, আর একটা বানাই যায় ইজিলি, এবং এটা সংকেতটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? হিমায়ক রূপে বা হিমায়ক রূপে ও প্রোপ্যালে গ্যাস হিসাবে কোনগুলা? এই ফ্রিয়ন। এখন কথা হচ্ছে এই ফ্রিয়নের বৈশিষ্ট্য বা সিএফসির যে বৈশিষ্ট্য, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। কি? এরা গন্ধহীন, এরা অদাহ্য, এরা অবিষাক্ত, এবং পানিতে অদ্রবণীয় এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এই কয়টা বৈশিষ্ট্য জাস্ট উল্টা করে দিয়ে বলবে যে নিচের কোনটা সিএফসির বৈশিষ্ট্য না। তাহলে এই জায়গাটা খুব ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? ওকে। আর হচ্ছে এই জায়গায় কোনটা কোথায় ইউজ হয় একটু রিডিং দেবেন, এতটা ইম্পর্টেন্ট না। আসেন তাহলে আমাদের গ্রিগনাট প্রস্তুতিতে কোনটা ইউজ হয়? আমাদের আরএক্স ইউজ হয়, এবং এখানে আমরা ইউজ করি কি? শুষ্ক ইথার। কি? শুষ্ক ইথার। এই যে শুষ্ক ইথার ইউজ হয় কোথায়? গ্রিগনাট বিকারক তৈরিতে। ওকে, তাহলে আমরা পরের পার্টে আর এর পর থেকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে।